হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ১৯। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঢাকার রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের কালোয় মন ছুঁয়ে যাওয়ার মতো সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময়ে মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমন এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার এক মুহূর্তের সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভিতরকার মনটাকে উতাল সমুদ্রের ঢেউয়ের মতো অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হচ্ছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তার সঙ্গে ছিল আরো দুজন আসিফের সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো ততক্ষণে। হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চালাতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসির পাওয়ার বাড়াতে বলে গায়ের কোটটা খুলে পাশে রাখলো। গলায় ট্রাই খুলে কোটের ওপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতার কবজির বোতামগুলো ছাড়িয়ে কনুই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যে হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিকের ন্যায় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে প্রত্যেক খানিকটা চমকে উঠল। কৌতূহল দমালো, তারপর হৃদকে কিছু বলতে পারলো না। ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল। এত ছোট কলের রিংটনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারলো এটি সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ মিস কল দিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফের থেকে ফোন নিয়ে সেইভাবে কোটের ওপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। তোমাদেরকে একটা কথা বলি, এই উপন্যাসের ভেতরে না অনেক ভুল আছে। যেমন অনেক শব্দ মিসিং আছে, অনেক বানান ভুল আছে। তো পড়তে একটু প্রবলেম হয়। প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। কারণ আমি এর আগে এই উপন্যাসটা পড়ি নাই। পড়লে একটা ধারণা থাকতো। আমি তোমাদের সাথেই পড়ছি এবং তোমাদের সাথেই আমি শেষ করব। আমি উপন্যাসে ভয়েস দেওয়ার আগে পড়ি নাই। তাই আমি এখানেই এখনই ভয়েস দিচ্ছি, এখনই পড়ছি, এমন ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখলাম একটা এপিসোডে একজন কমেন্ট করছে যে, "আপু, আপনি নিজে আগে বাংলা পড়া শিখেন, তারপরে অন্যদেরকে শোনান।" আসলে ব্যাপারটা এমন না। ১ম এখানে অনেক বানান মিসিং আছে তো, বানান ভুল আছে, অনেক শব্দ মিসিং আছে, এইজন্যই ব্যাপারটা এমন লাগছে। আসলে ব্যাপারটা এমন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, গল্পে ফিরি। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন। ভীষণ ক্লান্ত সে। তাছাড়া মিস কলের কল ব্যাক করার মতো সময় নেই। আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত এখন, পরে চেক করে নিব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে। পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তার ওপর আবার মিস কল। অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোনে কল করার মতো তার পরিবারের লোক ছাড়া আর কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের মা বাবা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়। তাও আবার রাত ১০টার পর। এই অসময়ের ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক, তার পরিবারের কেউ অন্তত কল করবে না, সে বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে, যে তাকে কল নয়, সোজা মিস কল দিচ্ছে একের পর এক, অভদ্রের মতন? হৃদ ভাবল সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। সূচক দেখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ করে হৃদের তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড রইল। গুটি গুটি অক্ষরে ভাসমান লেখা, বেয়াদব বউ। যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি। তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে, সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়েই পড়ে আছে।
তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বইয়ের কাছে। তাহলে হঠাৎ করে কেন হৃদকে কল দিবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক। কী কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হম্বিতম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজল মায়ের কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশে মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতায় নিঃশ্বাস যেন হৃদের কানেও ভারী হচ্ছে। হৃদ ফোনের ওপাশের মায়াকে চিনতে পেয়েও সে অপরিচিত সাজল, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সে সেধে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ের পারিবারিক নাম্বারগুলো সেভ করা ছিল, যবে থেকে হৃদ দুজনের বিয়েটার সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়া পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করল। হ্যালো, কে বলছেন? শুনতে পেরেছেন আমাকে? হ্যালো? তক্ষুনি শোনা গেল মায়ের অস্থির চিত্তে এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুটটুট করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহল হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে দেখে কি ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজে কল মেলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজের বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে। হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনে ব্যস্ততায় একদম চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রামে ফিরব। আসিফ আপত্তি চিত্ত করে বলতে চাইল, কিন্তু ভাই কাল তো আমাদের অফিসে। হৃদ চেতে উঠে বলল, তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ো মায়া হৃদের কল কাটতে না কাটতে ঠাস করে বালিশের কুশান দিয়ে মাথায় বাড়ি মারল জুই। তপ্ত মেজাজ দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো পীড়িতের প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই তুই ওই ব্যাটারে আবার বিয়ে দিয়ে কি করবি? সংসার পাতাবি জামাইয়ের সঙ্গে, অসভ্য মাইয়া। জুয়ের বালিশের ভারী খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো এই 2বার মিস কলও গিয়েছে এই লোকটার ফোনে। কিন্তু মায়া তখন অতি সাহস জুগিয়ে অবশেষে একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে। তখন আর জুয়ের দীর্ঘ সময়ে শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ের মাথায় থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল ক্ষণিকের জন্য। যার দরুন ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্বস্তিতে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ের মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীটাকে নিয়ে, সেই প্রশ্নটাই চট করে ফেলল। সেই প্রশ্নটাই চট করে করে ফেলল। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো, মায়ের সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা তাও বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। এত এত সব প্রশ্নের উত্তর জানা অবশ্যই মায়ের জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টা মাস এত কষ্ট করে, এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমন থেকে অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী।
আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমনের থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি। কারণ সুমন নিজেও মায়ের স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই মায়ের অত অনুরোধের জন্য সুমন শেষে অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায়, সুমনের বাবা হাফিজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটা কে, তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফিজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফিজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফিজ সাহেব মায়ের স্বামীর নামটা পুরো লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটার নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী, তাহলে মায়ের কোনো সমস্যা নেই। কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল, তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ের সাথে দুনিয়ার একটা খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণও করেছে এতদিন ধরে। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে, তাহলে বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটা পরিচয় হাফিজ সাহেবকে লুকাতে দেখে। হাফিজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ের। তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু, আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবেন। বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমার আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ। আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় ভয় মায়াও পেয়েছিল। তারপরও সুমনের থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যায় 7টার দিকে। মাঝে 6টা ঘন্টা শুধু মায়ের নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। যে শুরু থেকে মায়ের পাশে ছিল। সুমনের থেকে নাম্বারটা নিয়ে রিতকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল। মায়াকে কথা গুছিয়ে শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেস আর মায়া জুয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সবকিছুই গুলিয়ে ফেললো। যার দরুন হম্বিতম্বি করে শুধু জানতে চাইলো মায়ের অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই। তবে মায়ের খুব করে জানতে ইচ্ছে করেছে আদৌ কি মায়ের স্বামী তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে এতদিনে বিয়ে করে ফেলেছে। মন্ত মায়ের ধ্যান ভাঙল ফের জুয়ের হাতের বালিশের ভারী খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি সেটাই তো প্রশ্ন। আজব, জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুই। অসভ্য মায়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ কি তোর নিখোঁজ স্বামীর নাম্বারটা কিনা সেটাও তো শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে গেলি কেন? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে, এই বিষয়ে তুই এত শিওর হস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটা করতি। সে তোদের 2 বছরের আগের হওয়া হঠাৎ বিয়ে এখনো মনে রেখেছে কিনা তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেসে মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে। কিন্তু জুয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ার নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে নিল মায়া। অপরাধীর ন্যায় রিনরিনে গলায় বলল মায়া, অত কিছু মাথায় আসেনি। কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছি লোকটাকে। মায়ের কথায় মনে ধরল না জুয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুয়ের বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললে সেটাও পছন্দ করে না মায়া। উল্টো কেমন যেন গুম মেরে বসে থাকে। এই যে জুই এখন মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে এমন। স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুই। আর সেখানে জুয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক
মায়ের নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বাড়ন্ত রাগে জুই মায়ার সাথে তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতে মায়া ঠোঁট উল্টালো। জুইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো। তখন জুইয়ের হাতে হঠাৎ বিশাল বালিশের ভারী খেয়ে ফোনটা কোথায় হাত থেকে পড়ে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতে মায়া পুনরায় ফোনটা খোঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো মায়ের তখনকার করা নাম্বারটা থেকে আপকামিং কল আসছে। তাড়াহুড়োয় মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। মায়ের তাড়াহুড়োয় সালামের উত্তর হৃদ খুব রয়েছে গম্ভীর গলায় দিল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দুরু দুরু বুক চেপে বসল মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ের ভালো লাগা আকাশচুম্বক হলো। কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ। হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনো রকমের আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে গলায় বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়। তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নয়। তারপরও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম। হৃদ মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবে কোনো কারণে ফোনটা করেছিল। তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দিয়ে দেয়, তাহলে এর বাইরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণটা কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকে শুনতে হবে এমনটা তো নয় মিস। ব্যস্ত আমি, রাখি। হৃদের কথা শেষ করার আগেই মায়ের জিদ্দি সুর শোনা গেল তক্ষণি। বললাম তো কথা আছে আমার। ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছ? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচিত হতেই চাচ্ছে হৃদের সাথে। কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ করার কথা। সেখানে হৃদের কাছে তার নামটা জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া। আমি রিক্তা ইসলাম মায়া। আমাকে চিনতে পেরেছেন? হৃদ অল্প হাসল। তার বউ সে চিনবে না? তারপর গম্ভীর গলায় অপরিচিতর ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? কই, আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথাই ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তক্ষুনি। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কিনা কি করেছে বিগত ৩টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসন্দী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়ে ওর একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার বছর দুয়েক আগে দেখা হয়েছিল একবার। সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্যও করতে চেয়েছিলাম আপনার। কিন্তু সেই দিন রাতে স্মরণীয় ঘটনা ছিল। আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আমার আপনাকে আবারও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেদিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিলেন ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ের গুছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষণি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দে হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশ গলায় বলল হৃদ, আশ্রয় কোথায় দিয়েছিল মিস?
তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো। নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একবারে বাড়িতে ফিরতাম। শিট! মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পলাতক বউ বলছেন? টুট করে কলটা কেটে গেল তক্ষুনি। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে দুহাতে মুঠো পিষল বালিশের দুটো টুকরো অংশে। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারে এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতেই পারেনি মায়া। ছি! কেমন গা শিরশির করা কথা বলল লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়া কল কেটে দিতে উচ্চস্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতে সে হাসি আরো দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলে হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনে নাম্বারটা চেপে আবারও কল মেলাতে বেখেয়ালি চোখ পড়ল আসিফ আর ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এই দিকটাই। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখিনি, তাই। হঠাৎ হৃদের চোখে দুজনেই ধরা পড়ে যায়, থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল। সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ের নাম্বারে কল মেলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করল না। হৃদ মিটমিট করে হেসে ছোট্ট একটা মেসেজ করে লিখল, পলাতক বইয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের ওপরে হাত বেঁধে চোখ বন্ধ করে হৃদের ঠোঁটের মিটমিটি হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরে গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসের সুরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেই দিন সন্ধ্যায় মায়ের আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়ের হৃদকে কল দিল সেই দিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জয় তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মেলালো। হৃদ তখন গাড়িতে। কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকেছে সবে। সেই সময় হৃদ ফোন বেজে উঠতেই আসিফ সামনের দিকের মিররের দিকে হৃদকে তাকালো এক পলক। হৃদকে দেখল ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ের কল কেটে নিজেই কল মেলাবে তার আগেই মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবার ঠোঁট চেপে হেসে কল কেটে দিল। কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতে সেকেন্ডের ভিতরে তৃতীয়বারের মতো কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। আচ্ছা শোনো, একটা দুঃখের খবর, ১৯ নাম্বার পর্ব এখানেই শেষ। কিন্তু গল্পের এমন একটা পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে তোমরা যতটা এক্সাইটেড, আমি মনে হচ্ছে তার থেকেও বেশি এক্সাইটেড। এরপরে হৃদ মায়াকে কি বলল দেখি। আগামীতে চেষ্টা করব একটু বেশি করে পর্ব দেওয়ার, ইনশাআল্লাহ। তবে তোমাদের রেসপন্স কিন্তু বেশি করতে হবে। ওই ১৫-২০টা লাইক করলে কিন্তু হবে না। একটু বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।